বাজারে থাকা সকল লোকজন বাড়ির দিকে যেতে শুরু করেছে। মেঘ ঝড় জল যেন হুঙ্কার দিয়ে নেমে আসছে, রীতিমতো তাণ্ডব শুরু করেছে। বাইকের সামনে দাঁড়িয়ে আমি এদিক ওদিক দেখছিলাম। তারপর দোকানদারকে বললাম, এই নাও কাকা, সম্ভবত এই টাকাটাই বাকি ছিল, তুমি তোমার জমার খাতাটা একবার দেখে নিও, আর নাম লেখা থাকলে নামটা কেটে দিও, বুঝেছো? হ্যাঁ বাবা বোন, যা বাড়ি যা, যা ঝড় উঠেছে, যা বাড়ির দিকে যা, জমা খাতায় লেখা নাম আমি কেটে দেব, যা। বাইক ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সেই কখন ভর দুপুরে বেরিয়েছি, সন্ধ্যা নেমে গেল, বেশ অনেকখানি রাস্তা বাকি। তার উপরে আবার ঝড়, কি যে হতে চলেছে কে জানে। সব কাজগুলো শেষও করতে পারলাম না, কাল সকালে আবার আসতে হবে। এইসব ভাবতে ভাবতে এগিয়ে চলেছি, হঠাৎ পকেটে থাকা যন্ত্রটা আওয়াজ করে উঠল। ঝড়ের মাঝেই রাস্তার একধারে বাইকটা দাঁড় করালাম। দেখি মায়ের ফোন। সত্যি কি যে বলি, এই ভুল সময়ে মা ছাড়া আর কে ফোন করবে, মানে ফোন করার সময়ও পায় না। ফোনটা না তুলে পকেটে রেখে দিলাম। বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে বাড়ির দিকে এগিয়ে চলেছি। ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই। এমনিতেই এই অজপাড়া গায়ে সন্ধ্যের পর আর কাউকে দেখা যায় না। সামনে আকাশ যত দূর দেখা যায় কালো হয়ে বেমূর্তি ধারণ করেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকও দেখা যাচ্ছে। আবার ফোন বেজে উঠল। সাথে সাথেই খুব জোরে বৃষ্টি শুরু হলো। আর এগোতে পারলাম না। বাইকটা রাস্তার একধারে দাঁড় করিয়ে আশ্রয় নিলাম পাশের এক ছোট ভাঙা কুটিরের নিচে। পকেট থেকে ফোনটা বার করে দেখি, হ্যাঁ, মায়ের ফোন। কি হয়েছে বলো তো, বারবার ফোন করছো কেন? কি রে বাবু, কোথায় আছিস? কখন বাড়ি ফিরবি? খুব যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, দেখে শুনে আসিস বাবা। তুমি সবসময় আমাকে অসময় কেন ফোন করো বলো তো? বুঝতেই তো পারছো যে আমি এখন বাইক চালাচ্ছি, তাও তুমি ফোন করা ছাড়বে না। যদি কোনো একটা অঘটন ঘটে যায় না, ফোনটা আমি তুলছি না মানে কোনোভাবে ব্যস্ত রয়েছি তো নাকি? সময় মতো ঠিক কল ব্যাক করে দিতাম। তুমি না মা, সত্যি। যাই হোক, আমি বাড়ির সামনের চৌধুরীপাড়ার রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। রাখো। কথাগুলো বেশ একটু উঁচু স্বরেই বললাম। আকাশও যেন আজ ফুটো হয়ে গেছে, বৃষ্টি থামার নামই করছে না। এইভাবে বেশ কিছুক্ষণ ফোন ঘাঁটতে ঘাঁটতে আর ফেসবুকে শর্টস ভিডিও দেখতে দেখতে সময়টা কাটিয়ে দিলাম। হঠাৎই আবার মায়ের ফোনটা বেজে উঠল। আবারও ফোন ধরলাম না, কেটে দিলাম। বৃষ্টি এখন কিছুটা ধরেছে, ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। বাইকের কাছে গেলাম, বাইকে উঠতে যাব, ঠিক সেই সময় দিগন্ত কাঁপিয়ে একটা জোরে হুঙ্কার এনে কানের তালা দেওয়ার মতো বাজ পড়ল। দেখে মনে হলো বাড়ির কাছাকাছি বোধহয় কোথাও একটা পড়েছে, ওই সম্ভবত বাগান বাড়ির দিকটাই। ঠাকুর ঠাকুর করে বাইকে স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে শুরু করলাম। রাস্তার দুই ধার থেকে শুধু শোনা যায় কোলা ব্যাঙের ডাক। অনেকদিন পর বেশ একটা বর্ষাকালের অনুভূতি আসছে। বাড়িতে পৌঁছে বাইকটা উঠোনে দাঁড় করিয়ে দরজায় টোকা দিলাম। মা, ও মা, মা দরজা খোলো, মা কোথায় আছো, দরজা খোলো গো মা। 2 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে চলেছি, দরজা আর খুলছে না। মা কোথায় আছো? তার মানে কি ওভাবে ফোনে বলেছি বলে মা কি রাগ করেছে? মনে হয় মা আজকে খুব রেগে গেছে। আজ 2-1 কথা শোনাবে তা বুঝতেই পারছি। মা, ও মা। এবারে মা দরজা খুলল। মাকে দেখে আমি একটু বেশি অবাক হলাম। হাঁ করে একদৃষ্টে মায়ের দিকে তাকিয়ে আছি। মায়ের মুখে রাগের বদলে এক ভালোবাসার হাসি। তা দেখে আমার মনটা একেবারে জুড়িয়ে গেল। কি হলো মা, দরজা খুলতে এত দেরি হলো যে? কিছু কাজ করছিলে নাকি? আরে না না,
ওই একটা ছোট কাজ করছিলাম। তোকে দেখে আজ আমার অদ্ভুত খুশি লাগছে। মনে হচ্ছে এই যেন শেষবারের মতো দেখছি। কি সব বাজে বাজে কথা বলছো? চলো ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ, আয় বাবা, ভেতরে আয়। হাত মুখ ধুয়ে এসে খেতে বস। আজ তোর জন্য তোর পছন্দের খাবার বানিয়েছি। কি বানিয়েছো? আলুর দম নাকি? হ্যাঁ রে, রুটি আর আলুর দম। তুই বস, আমি গিয়ে নিয়ে আসছি। বাইরে এখনো ঝড় বৃষ্টি, ছোট ছোট বিদ্যুতের ঝলকানিও শোনা যাচ্ছে। হাত মুখ ধুয়ে এসে মনের আনন্দে মেঝেতে বসে পড়লাম। মা রুটি আর আলুর দম আমার কাছে এসে রাখলো। বাইরে ঠান্ডা, বৃষ্টির আবহাওয়া, সাথে গরম গরম রুটি আর আলুর দম জমে যাবে। মা বলল, খেয়ে দেখ তো বাবু, তোর পছন্দের মতন হয়েছে কিনা। আমি এক টুকরো রুটি আর আলুর দম মুখে নিয়ে বললাম, মা, অসাধারণ হয়েছে বুঝলে। তুমি খাবে না? আমি খাচ্ছি, তুই আগে খেয়ে নে। আমি আর কিছু বললাম না, কারণ এরকম অনেক দিনই গেছে আমার খাবার পর মা খেতে বসেছে। আমার খাওয়া কিছুটা শেষ হয়েছে, মা বলে উঠল, আচ্ছা বাবু, ধর, আমি যদি তোর সাথে না থাকি, তুই বাকি জীবনটা কাটিয়ে নিতে পারবি তো? মানে? না, কিছু না, ছাড়। মায়ের চোখে মুখে এক করুণার অনুভূতি। মনে হচ্ছে কোনো কিছু বলতে গিয়েও না বলে এড়িয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে মাকে বললাম, মা, আমি শুতে চললাম বুঝলে। আজ দুপুর থেকে বেশ দৌড়ঝাঁপ হয়েছে, খুব ক্লান্ত লাগছে। তুমি তাড়াতাড়ি খেয়ে নিও, শুয়ে পড়ো, আর রাত করতে হবে না বুঝলে। ঠিক আছে বাবা, যা গিয়ে শুয়ে পড়। মাও মেঝেতেই আমার দিকে তাকিয়ে বসে রইল। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। জানলার দিকে তাকিয়ে দেখি তখনও ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হয়েই চলেছে। গভীর রাত, হঠাৎ একটা প্রচণ্ড বাজের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলতেই মনে হলো পৃথিবীটা যেন কাঁপছে। জানলার বাইরে তাকিয়ে দেখি আকাশ ফাটিয়ে বৃষ্টি নেমেছে। একের পর এক বাজ পড়ছে, যেন কেউ আকাশ থেকে হাতুড়ি পিটছে। অন্ধকারে বিদ্যুতের ঝলকানি ঘরের দেওয়ালে ভয়ঙ্কর ছায়া ফেলছে। আমি বিছানায় উঠে বসলাম। হঠাৎ কানে এলো গোয়াল ঘর থেকে গরুগুলোর চিৎকার। ওরা এমনভাবে ডাকছে যেন কেউ ওদের গলাটাকে চিপে ধরেছে। শব্দটা এত তীক্ষ্ণ যে আমার মনে হলো কেউ যেন আমার বুকের ভেতর ছবি চালাচ্ছে। আমার গা শিউড়ে উঠল। এত রাতে এমন চিৎকার কেন? মা, ও মা! আমি চিৎকার করে ডাকলাম। ঘরের দরজা খুলে মায়ের ঘরের দিকে তাকালাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মা, কোথায় তুমি? শুনতে পাচ্ছ না? এত রাতে গরুগুলো এমন করছে, আর তুমি কিনা ঘুমিয়ে আছো। সারাদিন আমার পেছনে ফোন করে বিরক্ত করো, আর এখন কোনো খোঁজ নেই। মা, ওঠো, গরুগুলোকে দেখো কি করছে। কিন্তু ঘরটা নিস্তব্ধ, শুধু বাইরে ঝড় আর বৃষ্টির শব্দ, আর কোথাও যেন একটা অদ্ভুত শনশন শব্দ হচ্ছে। আমার মনে হলো কেউ যেন ফিসফিস করছে। রাগে আমার মাথাটা গরম হয়ে গেল। এই মহিলার কোনো দায়িত্ব জ্ঞান নেই, সব সময় আমাকে ফোন করে চালায়, আর এখন কিনা ঘুমোচ্ছে। আমি বিড়বিড় করতে করতে বিছানা থেকে নামলাম। আরেকবার চিৎকার করলাম, মা, তুমি কি কানে শুনতে পাও না? ওঠো বলছি। কিন্তু কোনো উত্তর নেই। বিরক্তিতে আমার দাঁতের দাঁত চেপে গেল। ঠিক আছে, নিজেই দেখি কি হচ্ছে গোয়ালে ব্যাপারটা। একটা টর্চ হাতে নিয়ে বাইরে বেরোলাম। বৃষ্টির ঝাপটা এসে আমার মুখের উপরে আছড়ে পড়ল। ঠান্ডা জলের ছোঁয়ায় আমার শরীর যেন কেঁপে উঠছে। গোয়াল ঘরের দিকে পা বাড়াতে আরেকটা বাজ পড়ল, এত জোরে যে আমার কান ঝাঁঝা করে উঠল। টর্চের আলোয় দেখলাম গাছের পাতাগুলো ঝরে উন্মাদের মতো নাচছে। কোথাও যেন একটা অদৃশ্য উপস্থিতি আমাকে দেখছে। আমার পা দুটো যেন মাটিতে আটকে যাচ্ছে।
গোয়ালে পৌঁছে দেখি একটা বড় গাছের ডাল ভেঙে গোয়ালের এক পাশে পড়ে আছে। গরুগুলো ভয় এক কোনায় জড়োসড়ো হয়ে চিৎকার করছে। আমি দ্রুত এগিয়ে গেলাম, ওদের সরাতে হবে। ডালটা যদি আবার ভেঙে পড়ে ওদের উপর পড়তে পারে। ঠিক তখনই হঠাৎ কে যেন আমাকে জোরে ধাক্কা মারলো। আমি ছিটকে পড়লাম পাশের ভেজা মাটিতে। সঙ্গে সঙ্গে একটা প্রকাণ্ড ডাল হুড়মুড় করে ভেঙে পড়ল ঠিক যেখানে আমি 1 সেকেন্ড আগে দাঁড়িয়েছিলাম, ঠিক সেখানে। আমার হৃৎপিণ্ডটা যেন গলায় এসে আটকে গেছে। কে কে করলো এটা? কে? বিদ্যুতের আলোয় চারিদিকে দেখলাম, কেউ নেই, শুধু ঝড় আর বৃষ্টি। টর্চ জ্বাললাম। হঠাৎ মনে হলো টর্চের আলোয় একটা ছায়া যেন সরে গেল, কিন্তু কিছু দেখতে পেলাম না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কেউ আমাকে বাঁচিয়েছে, কিন্তু সে কোথায়? কে সে? আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কোনো মানুষের কাজ তো হতেই পারে না। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। দৌড়ে ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলাম। খাটে বসে হাঁপাতে লাগলাম। বুকের ভেতরটা কেমন যেন ছটফট করছে। আর তখনই মনে পড়ল, মা। এত কিছু হয়ে গেল আর মা কিনা এখনো ঘুমোচ্ছে। মা, তুমি এমন কেন? আমার জন্য একটু ভাবো না, তাই না? আমি রাগে গজগজ করতে লাগলাম। সারা দিন ফোন করে আমাকে জানায়, আর এখন কোনো খোঁজ নেই। কি যে করো না মা তুমি। কিন্তু আমার মনের কোণে একটা অস্বস্তি জাগছিল। কিছু একটা যেন ঠিক নেই। বাইরে ঝড়ের শব্দের সঙ্গে সঙ্গে যেন কেউ আমার নাম ধরে ফিসফিস করছে। বৃষ্টির শব্দের সঙ্গে গাছের পাতার ঝরঝর শব্দ মিলে মনে হচ্ছে কেউ যেন ঘরের চারপাশে হেঁটে বেড়াচ্ছে। আমি টর্চটা শক্ত করে ধরে আছি, কিন্তু আলোটা যেন আরো অন্ধকার ছড়াচ্ছে। গোয়াল ঘরে যা হলো সেটা আমার মাথা থেকে যাচ্ছে না। কে আমাকে ধাক্কা মারলো? কেন কিচ্ছু দেখতে পেলাম না? আমার মনে হচ্ছে কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঠিক এখন এই মুহূর্তে আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম, কেউ নেই। তবুও কেন মনে হচ্ছে আমি একা নই। বাইরের ঝড়টা থামার নামই নিচ্ছে না। মা! আমি আবার চিৎকার করলাম। এখনো ঘুমোচ্ছ? এত কিছু হয়ে গেল আর তুমি কিনা বিছানায় পড়ে আছো। আমার গলায় রাগের সঙ্গে অভিমান মিশে গেল। মায়ের ঘর থেকে কোনো শব্দ আসছে না। আমার মনের কোণে একটা অস্বস্তি কুটকুট করছে। মা কি সত্যি ঘুমোচ্ছে নাকি? আমি চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললাম। এই কি সব ভাবছি আমি এগুলো? হঠাৎ জানলার কাছে একটা শব্দ হলো, যেন কেউ পাথর ছুঁড়েছে। আমি চমকে উঠলাম। টর্চের আলো জানলার দিকে ফেললাম। কিচ্ছু নেই, শুধু বৃষ্টির ফোঁটা কাচের ওপর আছড়ে পড়ছে। আমি উঠে জানলার কাছে গেলাম। বাইরে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, শুধু বিদ্যুতের ঝলকানিতে গাছগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ আরেকটা শব্দ। এবার মনে হলো কেউ দরজায় টোকা দিচ্ছে। আমার শরীরটা শক্ত হয়ে গেল। কে কে ওখানে? কোনো উত্তর নেই। আমি দরজার দিকে এগোলাম, কিন্তু পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। মা, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি রাগে গর্জে উঠলাম। এখন এসব নাটকের সময় নয়, বেরিয়ে এসো। কিন্তু কোনো সাড়া নেই। আমি দরজার হাতলে হাত রাখলাম, কিন্তু হঠাৎ মনে হলো কেউ যেন আমার হাতের উপর হাত রেখেছে। ঠান্ডা, ভেজা, অদৃশ্য একটা স্পর্শ। আমি চিৎকার করে হাত সরিয়ে নিলাম। কে কে এটা করলো? আমার গলা কেঁপে গেল। টর্চের আলো ঘরের চারিদিকে ঘুরিয়ে দেখলাম, কেউ কোথাও নেই। আমার মাথাটা কেমন যেন ঘুরছে।
এটা কি আমার মনের ভুল, নাকি সত্যি কিছু একটা? আমি ছুটে গিয়ে খাটের উপর বসে পড়লাম। বাইরে ঝড়ের শব্দের সঙ্গে যেন কেউ অনবরত আমার নাম ধরে ফিসফিস করেই চলেছে। আমি কান চেপে ধরে বিছানার একপাশে পড়ে রইলাম। কতক্ষণ এইভাবে পড়েছিলাম জানি না। জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমে দু চোখ জুড়ে এলো। সকালের ফুটফুটে রোদে ঘরটা যেন আলোর ছটায় ভরে গেছে, কিন্তু আমার চোখ জুড়ে এখনো রাতের অন্ধকার। বেঘোরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ দরজায় প্রবল ধাক্কার শব্দে আমার ঘুম ভেঙে গেল। কানে এলো পাশের বাড়ির কাকার গলা। মোহন, এই মোহন, দরজা খোল। মোহন, এই মোহন, তাড়াতাড়ি বেরিয়ে আয়। এখনো ঘুমাচ্ছিস? কি করছিস? তার সঙ্গে আরো কয়েকজনের চিৎকার। দরজায় টানা ধাক্কার শব্দে ঘরটা যেন কাঁপছে। আমি ধরফর করে বিছানায় উঠে বসলাম। তাড়াতাড়ি বেরিয়ে আয়। এত সকালে এত হইচই কেন? মোহন, আর মা কোথায়? এই মোহন, এত শব্দ কেন দরজা খুলছে না? মা, তুমি কি এখনো ঘুমিয়েই চলেছ? বিরক্ত হয়ে চিৎকার করলাম। এত লোক ডাকছে আর তুমি কিনা বিছানায় পড়ে আছো, কোনো সাড়া নেই। রাগে আমার মাথা গরম হয়ে গেল। এই মহিলার কোনো দায়িত্ব জ্ঞান নেই। আমি দাঁতে দাঁত চেপে দরজার দিকে এগোলাম। হাতের কাঁপুনি এখনো থামছে না। হয়তো কাল রাতের ভয়টা এখনো যেন আমার গায়ে লেগে আছে। দরজা খুলতেই কাকার হন্তদন্ত মুখ দেখলাম। তার পেছনে গ্রামের আরো কয়েকজন লোক, সবার চোখে আতঙ্ক। কাকা হাঁপাতে হাঁপাতে বলল, মোহন, তোর মা কোথায় তুই জানিস? কেন? মা তো পাশের ঘরে ঘুমোচ্ছে। কাকার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কোথাও ভুল হচ্ছে, তুই ঠিক জানিস তো? আমার বুকটা ছাত করে উঠল। কি বলছো কাকা? কাল রাতে আমি বাড়ি ফিরলে মা আমাকে খাবার দিয়েছে, হাসি মুখে কথা বলেছে, তারপর থেকে ঘুমোচ্ছে। আমি তাকে ডেকেছি, ওঠেনি, এখনো নিশ্চয়ই ঘুমোচ্ছে। কাকা আমার কাঁধে হাত রেখে বলল, তাহলে বাগানে ওটা কে? আমার সঙ্গে আয়, আয় আমার পিছনে আয়। বাগানে? কি হয়েছে কাকা? কে বাগানে? আমি তাড়াতাড়ি তাদের সঙ্গে বাগানের দিকে ছুটলাম। গোয়ালের পেছনের আম গাছের দিকে যেতেই আমার পা থেমে গেল। চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না। মা, মা, আমার মা আম গাছের তলায় মাটিতে পড়ে আছে, নিথর, নিশ্চল। তার দুহাত দূরে একটা ভাঙা টর্চ। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ কি দেখছি? মা, মা! আমি চিৎকার করে উঠলাম, এটা কি, এটা কি হলো? আমার গলা কেঁপে গেল, চোখ ঝাপসা হয়ে এলো। পাশে দাঁড়ানো এক কাকা বলল, মোহন, কাল সন্ধ্যায় প্রবল ঝড়ে যখন বাজ পড়ল তখনই তোর মা বোধহয়, মানে সময় তো তাই বলছে। আমার মাথার ভেতরে সবকিছু জট পাকিয়ে গেল। কাল সন্ধ্যায় বাজ? হ্যাঁ, আমি তো দেখেছি। বাড়ির কাছে আসার সময় বাগানের উপর একটা বাজ পড়ল। তখনই কি? আমার মনের কোণে সব ঘটনা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। মা বারবার ফোন করছিল, আমি ধরিনি। রাগের মাথায় তাকে উল্টো পাল্টা বলেছি। তখনই মা আমাকে খুঁজতে টর্চ নিয়ে বাগানে গিয়েছিল, আর ঠিক তখনই সেই বাজ। আমার চোখ ফেটে জল এলো। আমি বাগানের একপাশে মাটিতে বসে পড়লাম, হাত দিয়ে মাথাটা চেপে ধরলাম। কাল রাতে যে আমাকে খাবার দিয়েছে, হাসি মুখে কথা বলেছে আমার সাথে, আমি না থাকলে কি করবি খোকা বলে হেসেছে, সে কি তবে আমার মায়ের আত্মা? আমি তার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, তবু সে আমাকে আগলে রেখেছে। গভীর রাতে গোয়ালে
আমাকে ধাক্কা দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেও আমার মা। আমার বুক ফেটে কান্না এলো। মা, মা, আমাকে মাফ করে দিও মা, আমাকে মাফ করে দিও। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। আমি বুঝিনি মা, আমি এত খারাপ ছিলাম, আমি বুঝিনি। পাশে দাঁড়ানো কাকা আমার কাঁধে হাত রেখে বলল, শান্ত হ মোহন, শান্ত হ। তোর মা তোকে কত ভালোবাসতো। এখন তুই শান্ত হ, আমরা আছি তোর সঙ্গে। শান্ত হ। চল মোহন, আমরা ওকে শেষবারের মতো বিদায় জানিয়ে আসি। আমি কাঁপতে কাঁপতে উঠলাম। গ্রামের লোকেরা মায়ের দেহ নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। চোখের জলে বাগান ঝাপসা হয়ে আসছে। মায়ের সেই হাসি, সেই কথা, সেই ভালোবাসা আমাকে চিরকাল তাড়া করে বেড়াবে। আমি শিখেছি, যাকে ভালোবাসি তাকে কখনো রাগের মাথায় আঘাত করব না। কিন্তু এই শিক্ষা আমার মাকে হারিয়ে তবে পেলাম। আমার বুকটা ফেটে যাচ্ছে, তবুও মা যেন কোথাও আমাকে দেখছে আর বলছে, আমি তোর সঙ্গেই আছি খোকা।